পাগড়িটা মা হয়েছে। আজ শুনবেন চতুর্থ পর্ব। তোর কারণে আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল, মনে আছে তোর? আমার কারণে তোকে কলেজ থেকে বের করে দিয়েছিল মানে? সব কিছু খুলে বল আমাকে প্লিজ। সত্যি রে, তুই অনেক নাটক করতে পারিস। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি? প্লিজ সব বল। আচ্ছা, একটি মানুষকে অন্য একটি মানুষকে পছন্দ করতে পারে না? একটি ছেলেকে অন্য একটি মেয়েকে ভালোবাসতে পারে না? অবশ্যই পারে। তাহলে তুই আমার সঙ্গে এমন করলি কেন? আমাকে পছন্দ হয় না আমাকে বলে দিলেই পারতি। তুই স্যারকে বললি কেন? কারণ তুই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতি, আর এইটা আমি পছন্দ করতাম না। এই কারণে স্যারকে বলেছিলাম যাতে আর কখনো আমার পিছু না নিস। কেন, আমাকে বলা যেত না? হ্যাঁ যেত, কিন্তু আমি স্যারকে বলেছি কারণ তোকে বলার পরে যদি তুই আমার পিছু নিতি, এই জন্যে। জানিস এইসব জানার পরে স্যার আমাকে কি করেছিল? না, জানি না তো। তোর এমন রিপোর্ট শোনার পর স্যার আমাকে কলেজ থেকে বের করে দেয় এবং আমার বাবা মাকে ফোন দিয়ে বলে আপনার ছেলে একজন দর্শক, রাস্তাঘাটে বা কলেজে মেয়েদের ইপটিজিং করে কেমন সন্তান জন্ম দিয়েছেন। হ্যাঁ, কথাটি শুনেই আমার মা সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে বাবাও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এইটুকু ভুলের জন্য আমাকে এত বড় মাসুল দিতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা কর। আমি যদি জানতাম আমার এইটুকু কথায় এত কিছু হবে, বিশ্বাস কর কখনো এই কথাটি বলতাম না। আমাকে ক্ষমা করে দে। ক্ষমার কথা শুনে সিয়াম হাসতে থাকে। এতটা সহজ না আমার হাত থেকে তোকে রক্ষা করবে কেউ। কি করবি, মেরে ফেলবে আমাকে? দেখ না কি করি। তুই ওই রূপের কারণে আমাকে অপমান করেছিলি, সেই রূপেই তোর শেষ করে দেব আমি। মানে? তোর পুরা মুখে আমি অ্যাসিড দেব, যাতে মানুষ তোকে দেখলেই ভয় পায়। কোনো পুরুষ যেন তোর এই চেহারা দেখে কাছে না আসে। প্লিজ এমনটি করিস না, তোর দুটি পায়ে পড়ি। ঠিক আছে, তোকে মারব না। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দে। এইটা যদি সম্ভব হইতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম, বিশ্বাস কর। সিয়াম আবারও হাসতে থাকে। হাসছিস কেন? আমি কি মিথ্যা বলছি? এই, অনেক কথা বলেছিস, এখন চুপচাপ থাক এবং আমার কাজ আমাকে করতে দে। কথাটি বলেই সিয়াম চৈতিকে ওইখানে রেখে অন্য একটি রুমে চলে যায়। তার একটু পরে অন্য রুম থেকে একটি ব্লেড ও লবণের প্যাকেট নিয়ে আসলো সে। যা দেখে চৈতি জিজ্ঞেস করলো, কি করবে এগুলি দিয়ে? তোর ওই লোভনীয় শরীরটা কাটবো এবং লবণ লাগিয়ে দেব। খুব মজা হবে, তাই না রে? আরে তুই কি পাগল হয়ে গেছিস? একটি মানুষ কখনো অন্য একটি মানুষের সঙ্গে এমন কাজ করতে পারে না। কেউ না পারলেও আমি পারি। আল্লাহর দোহাই লাগে আমার সঙ্গে এমন কাজ করিস না, আমি মরে যাব। তোকে মেরে ফেলার জন্যই তো এমন কাজ করছি আমি। এটা বলেই সিয়াম চৈতির শরীর থেকে সব কাপড় খুলে নেয় এবং ব্লেড দিয়ে আলতো করে পিঠের দিকে কাটতে থাকে। সিয়ামের এমন পাগলামি দেখে চৈতি ভীষণ ভয় পেয়ে যায় এবং কান্না করতে থাকে। কান্না কর, আরও জোরে জোরে কান্না কর। তোর এই কান্নার শব্দ যেন পুরো এলাকাবাসী শুনতে পায়। কান্না ভেজা কণ্ঠে চৈতি বলল, সিয়াম তোর যা লাগে সব কিছু আমি দেব, প্লিজ তবু আমার শরীরে এভাবে কাটিস না। আমার অনেক কষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা কর। একটু কাটলাম তাতেই এমন অবস্থা? এখনও তো লবণ দিলাম না, একটু ধৈর্য ধর, লবণ দিচ্ছি। সিয়ামের এমন কাহিনী দেখে চৈতি মনে মনে ভাবতে থাকে, এই ছেলে তো আব্দুলের থেকেও বেশি ভয়ঙ্কর। শোন, তোর যদি ইচ্ছে হয় আমাকে মেরে ফেল, তবু এমন যন্ত্রণা আমাকে দিস না। চৈতির এমন বারবার কথা শুনে সিয়াম সোজা এবার চৈতির গালে ব্লেডটি লাগিয়ে দিয়ে একটি টান দেয়, যার ফলে চৈতির গাল বেয়ে রক্ত বৃষ্টির মতো ঝরতে থাকে। এইদিকে চৈতি নিজের এমন অবস্থা দেখে কান্না করতে করতে শেষ। এই মুহূর্তে সিয়াম লবণের প্যাকেট থেকে এক মুঠো লবণ নিয়ে চৈতির পিঠে এবং গালে লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে চৈতি অজ্ঞান হয়ে যায়। তার কোনো হুঁশ নেই। এমনটা দেখে সিয়াম আবার হা হা করে হাসতে থাকে আর বলতে থাকে, আমি শাস্তি দিয়েছি মা, ওকে আমি শাস্তি দিয়েছি। কথাটি বলেই সিয়াম সেই রুমের দরজা বন্ধ করে আবার সেই আব্দুলের কাছে চলে যায়। আব্দুলের কাছে যাওয়া মাত্রই আব্দুল বলে, কিরে সিয়াম, শেষ করে দিয়েছিস ওকে? হ্যাঁ স্যার, শেষ করে দিয়েছি। ওকে 7 হাত গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বাহ, অনেক সুন্দর কাজ করেছিস, আমি অনেক খুশি হয়েছি। আপনি খুশি হলে আমি খুশি বস। আচ্ছা, তুই তো চৈতিকে মাটিতে পুঁতে রাখলি, কিন্তু তোর শরীরে কোনো ধুলাবালি নেই কেন? আরে স্যার, আমি পোশাক খুলে এসব কাজ করেছিলাম, তাই নেই। ও, কিন্তু তোর কথায় কেমন জানি মনে হচ্ছে তুই চৈতির কিচ্ছু করিস নাই। কি যে বলেন স্যার আপনি? আমি আপনার গুণগান করেই চলি। কিভাবে ভাবলেন আপনাকে ঠকাবো আমি? সেটাও ঠিক। আচ্ছা স্যার, একটা কথা বলি। বল। আপনার কাছে যেই বাচ্চাটি আছে ওকে এখন পর্যন্ত মেরে ফেললেন না কেন? আমরা তো এত সময় দেই না তাদের। আমি কি করব না করব সেটা কি তোর কাছে শুনতে হবে? সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। তুই যে ভুল করেছিস তোর কোনো ক্ষমা নেই।
প্লিজ স্যার, আর কখনো জিজ্ঞেস করব না আপনাকে। এইবারের মতো মাফ করে দিন। তুই মাপ পাওয়ার যোগ্য না, আমি তোকে শেষ করে দেব আজকে। কথাটি মাথায় রাখিস কিন্তু। স্যার, আমি আরও কত বড় বড় ভুল করেছি, তখন তো কিছু বলেননি। এখন একটু কি বললাম না বললাম তাতে এত ক্ষেপে গেলেন, তাই না? অবশ্যই স্যার। তোকে কেন মেরে ফেলবো জানিস না তো? আপনি বলেন, তুই কিভাবে চৈতিকে তোর বাড়িতে নিয়ে গেলি সেটা আগে আমাকে বল। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিয়াম নিজের পিস্তলটি বের করে আব্দুলের দিকে ধরে, যা দেখে আব্দুল হাহা করে হাসতে থাকে। বাহ, তোর সাহস তো অনেক হয়েছে। যার প্লেটে খাস তার বুকে লাথি মারতেছিস? হ্যাঁ, তোকে আজ আমি শেষ করেই ফেলবো, আর তোর স্থানে আমি যাব। তাই তোর মৃত্যুর আগে একটি কথা বল আমাকে। তুই কিভাবে জানলি আমি চৈতিকে আমার বাসায় রেখেছি? সত্যিটা বলবি? যদি না বলি তাহলে এই মুহূর্তে তোকে শেষ করে দেব আমি। এতটা সস্তা আব্দুলকে মারা? আব্দুলকে মারতে হলে আবার তোকে জন্ম নিতে হবে। তোর মৃত্যু আমার হাতে, সেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। চেষ্টা করে দেখতে পারিস। আব্দুলের এমন কথায় সিয়াম বেশ রাগান্বিত হয়ে যেই না আব্দুলকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে আব্দুল নিজের পিস্তলটা বের করে সিয়ামের পায়ে গুলি করে, আর সেখানে সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। কিরে, মারবি না আমাকে? এই নে পিস্তল, মেরে ফেল আমাকে। আমি ভুল করে ফেলেছি স্যার, আমাকে মারবেন না প্লিজ, প্লিজ স্যার। ঠিক আছে, মারবো না। তোর বাসায় চল, যেখানে চৈতি আছে। ঠিক আছে, চলুন। এরপরে আব্দুল সিয়ামকে নিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় এসে রুমের ভিতরে ঢোকা মাত্রই দেখে চৈতি নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে আব্দুল সিয়ামকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বল, চৈতিকে কোথায় রেখেছিস? আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। বিশ্বাস করুন স্যার, আমি চৈতিকে এখানেই বেঁধে রেখেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতেছি না। আমার মনে হয় ও পালিয়ে গিয়েছে। আবার মিথ্যা বলিস? স্যার, আমার মরা মায়ের দিব্যি, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে এখানেই বেঁধে রেখে গিয়েছিলাম। যদি এখানেই বেঁধে রাখতি তাহলে কোথায় হারিয়ে গেল? হয়তোবা বাঁধন খুলে পালিয়ে গিয়েছে। বলার সাথে সাথে আব্দুল সিয়ামের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। আমাকে কি তোর বোকা মনে হয়? হাত পা বাঁধা একটি মেয়ে কীভাবে পালাবে শুনি? সেটা তো জানি না। বুঝলাম পালিয়ে গিয়েছে, কিন্তু তুই চৈতিকে এখানে কেন নিয়ে এসেছিলি? মাটিতে পুঁতে ফেললি না কেন সেটা বল। আসলে স্যার, চৈতিকে আমি ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকেই। কি বললি তুই? হ্যাঁ স্যার, আমি কলেজের ভিতরে চৈতিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। তাই প্রত্যেক দিন ওকে ডিস্টার্ব করতাম। ডিস্টার্ব করতে কেন? কারণ ওকে আমি এটাই বুঝাতে চেয়েছি যে চৈতি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিয়ে সুখের নীড় তৈরি করতে চাই। ও, কিন্তু হঠাৎ একদিন তাকে প্রপোজ করি, তারপর সে কলেজের স্যারকে বলে দেয়। এই কারণে আমাকেও কলেজ থেকে বের করে দেয়। এই কথাটি শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আচ্ছা, তাই? হ্যাঁ, সেই দিনে আমি প্রতিজ্ঞা করি আমি আর প্রতিশোধ নেব। বাজে কথা বন্ধ করে এখন বল, তুই এখানে চৈতিকে নিয়ে এসে কি করেছিস? স্যার, কিচ্ছু করি নাই, শুধুমাত্র বেঁধে রেখেছিলাম আমি। সিয়ামের কথাটি শুনে আব্দুল আবার কষে একটি থাপ্পড় দেয় এবং বলে, তুই যদি কিচ্ছু না করে থাকিস তাহলে এখানে লবণ ব্লেড কেন? আবার দেখতেছি চারদিকে তাজা রক্ত। আসলে স্যার, কোনো কথা শুনতে চায় না, সত্যিটা বল। চৈতিকে এখানে নিয়ে এসে ওর 4 হাত পা চারদিকে বেঁধে রেখেছিলাম। এরপর ব্লেড দিয়ে ওর পিঠ কেটে লবণ লাগিয়েছিলাম, যাতে চিৎকার করে কান্না করে এবং এক সময় মারা যায়। এইসব শুনে আব্দুল বলে, কিরে, তুই তো দেখে আমার থেকেও জঘন্য খারাপ। এমন কাজ করতে তোর হাত একটিবারের জন্য কাঁপলো না? হাত কাঁপবে কেন স্যার? আমি চাইছিলাম এইভাবে কষ্ট দিয়ে ওকে মেরেই ফেলবো, কিন্তু কোথায় পালিয়ে গেল সেটাই বুঝলাম না। কিন্তু ওর আগে যে তোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি, কি করা যায় বল? আমাকে ক্ষমা করে দিন স্যার, এই ভুল আমি কখনোই করব না, আপনাকে কথা দিচ্ছি। আমার আদালতে ক্ষমা বলতে কিচ্ছু নেই। ভুল করেছিস, তোকে শাস্তি পেতেই হবে, এটাই নিয়ম। প্লিজ স্যার, ক্ষমা করব, এখনো সময় আছে, কিন্তু তোকে বলতে হবে চৈতি কোথায় এখন। সত্যি আমি জানি না স্যার, জানলে অবশ্যই বলতাম আপনাকে। সিয়ামের মুখে এই কথাটি শোনা মাত্রই আব্দুল তাকে গুলি করে একবারে মেরে ফেলে আর সেই স্থান থেকে চলে যায়। ঠিক এই মুহূর্তে আব্দুলের ফোনে কল আসে একটি অচেনা নাম্বার থেকে। প্রথমে ফোনটি রিসিভ না করলেও বারবার যখন ফোন আসতে থাকে তখন ফোনটি রিসিভ করে। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? তোকে বলছিলাম না আমি খুব শীঘ্রই ফিরবো তোর কাছে? এই, তুই কোথায়? সাহস থাকলে আমার সামনে আয়, তোর সামনে আছি আমি, পারলে খুঁজে বের কর আমাকে। ও হ্যাঁ, সিয়ামকে শেষ করে দিলে চিরতরে? শুধু সিয়ামকে না, তোকেও শেষ করে দেব, শুধুমাত্র আমার সামনে এসে দেখ। শোন, আমার সন্তানকে উদ্ধার করতে যাচ্ছি, যদি পারিস আমাকে আটকিয়ে দেখা। কথাটি বলে ফোনটি কেটে দেয় চৈতি। এইদিকে আব্দুল চৈতির এমন কথায় একটু আশ্চর্য হয়, কারণ চৈতির এত সাহস। এছাড়া আমার সন্তানের সন্ধান পেল কিভাবে, যেটা আমি ছাড়া কেউ জানে না?
যখন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন এইসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দেয়, যেখানে বাচ্চাটিকে রাখা হয়েছে। এইদিকে চৈতি হাসিবকে জিজ্ঞেস করে, হাসিব তুমি আমাকে বাঁচালে কেন? তার মানে সিয়ামের হাত থেকে চৈতিকে হাসিবেই বাঁচিয়েছে। শোনো চৈতি, আমি তোমাকে কেন বাঁচিয়েছি সেটা জানি না, তবে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। মানে? জানি না, এইসব মানের উত্তর কোথায় আছে। শোনো, তুমি এখন চলে যাও এখান থেকে, কারণ তোমার ভাই যদি জানে তুমি আমাকে সাহায্য করছো তাহলে তোমাকেও শেষ করে দিবে। সমস্যা নেই, আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ তুমি অনেক অসুস্থ, যে কোনো সময় সমস্যা হতে পারে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি সবসময় বেশি কথা বলো। তোমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটির কি হবে শুনি? তোমার বাচ্চাকে মায়ের ভালোবাসা কে দিবে? আচ্ছা তুমি কি চাচ্ছ সেটা বলো তো, কারণ তুমি এতটা ভালো না। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাই, এটাই। ভালো, আমি জানি আমিও খারাপ, কিন্তু আমি ভালো হতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। যদি এটাই চাও তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। আমি চলে গেলে তুমি খুশি? হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার সামনে আরও অনেক বিপদ। যেখানে যাচ্ছ সেখান থেকে ফিরে আসতে পারবে কিনা জানি না, আমার চিন্তা করতে হবে না। এরপরে হাসিব আর একটি কথাও না বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে চৈতি একাই আব্দুলের ভয়ঙ্কর স্থানে চলে যায় নিজের সন্তানকে উদ্ধার করতে। সেখানে গেলে দেখতে পায় পুরো বাড়িতে পাহারাদার, একটু এদিক সেদিক হলে সমস্যা হবে। তাই চৈতি সবার চোখ ফাঁকি দিয়ে আব্দুলের সেই গোপন রুমে ঢুকে যায় এবং সেখানে দেখতে পায় একটি মহিলা বাচ্চাটির যত্ন নিচ্ছে। সেখানে চৈতি মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, শোন, তোর যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বাচ্চাটিকে এখানে রেখে চুপচাপ এখান থেকে বাহিরে চলে যা, নয়তো এখানেই শেষ করে দেব। আশ্চর্য, আপনি কে? আর আমার সন্তানকে রেখে আমি কোথায় যাব? এছাড়া এত সিকিউরিটি থাকার পরে আপনি কিভাবে আমার রুমে আসলেন? তার আগে তুই বল, এই সন্তান তোর কিভাবে হলো? সন্তান কিভাবে হয় মানে? তুমি একটি মহিলা হয়ে জানো না সন্তান কিভাবে হয়? এই বেশি কথা বলিস না, যা বলছি তার উত্তর দে সুন্দরভাবে। চৈতির কথায় মহিলাটি একটু ভয় পেয়ে বলে, আচ্ছা বলুন, তোর স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আব্দুল, উনি একজন বিজনেসম্যান। ও, এই বাচ্চাটি কবে হয়েছে? কবে আবার? প্রায় 1 মাস হবে। আচ্ছা, আপনার গালে এইগুলা কিসের দাগ? মনে হচ্ছে ব্লেড দিয়ে কেউ কেটে দিয়েছে। শোন, তোর স্বামী একজন কুখ্যাত খুনি, তোর সাথে মিথ্যা পরিচয় থাকে। আপনি বললেন আর আমি বিশ্বাস করব? আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই, বুঝেছেন? তোর স্বামী কোথায় বর্তমানে? আমার স্বামী অফিসের কাজের জন্য একটু বাইরে গিয়েছে। আচ্ছা, আপনি কি আমার স্বামীর নামে এমন মিথ্যা বানোয়াট কথা বলছেন? এই মুহূর্তে পিছন থেকে আব্দুল বলে উঠল, আরে ওটা আমার চাচাতো বোন চৈতি, ওর মাথায় একটু সমস্যা আছে, প্লিজ তুমি ওর কথা কিছু মনে করো না। আব্দুলের এমন কথা শুনে চৈতি ভাবতে থাকে, আশ্চর্য, আব্দুলের বউয়ের সামনে এত ভালো সাজতেছে কেন? কাহিনী কি? এই সন্তান নাকি আমার না, তোমার বোন এই কথাটি বলছে বারবার। এটা কেমন মজা? হ্যাঁ, আরে পাগলি, ও একটু দুষ্ট প্রকৃতির মেয়ে, তাই তোমার সঙ্গে একটু মজা করছে। হ্যাঁ বুঝছি, কিন্তু তোমার বোনকে বলে দেবা পরবর্তীতে যেন আমার সন্তান নিয়ে এমন মজা না করে। এটা আমার কলিজার টুকরা সন্তান, তুমি চিন্তা করো না, ও কখনো আর এই কথা বলবে না, মনে থাকে যেন। কথাটি বলে আব্দুলের বউ অন্য একটি রুমে চলে যায়। তখন চৈতি জিজ্ঞেস করে, এত খারাপ মানুষটাও তার বউয়ের কাছে এতটা ভদ্র হতে পারে? ভাবতেই পারছি না। চল বাহিরে চল। বাহিরে যাব কেন? আমি তো এসেছি আমার সন্তানকে ফিরিয়ে নিতে, এত সহজে চলে যাব আমি? তোর কত টাকা চাই এই সন্তানের বদলে? সেটা আমাকে খুলে বল। কেন? কারণ এই সন্তান আমি লালন পালন করতে চাই। তুই ভুলে যা। হাসতেছিস কেন? কত টাকা লাগবে আমাকে বল, সব টাকা দিয়ে দেব। আমার টাকা চাই না, তাহলে কি চাই? আমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই, বিনিময়ে আমাকে যা করতে হবে তাই করব। এটা কখনোই সম্ভব না। এই চৈতির কাছে অসম্ভব বলে কিছু নেই, সব কিছুই আমার কাছে সম্ভব। দেখ চৈতি, আমি সত্যি ভদ্রভাবে বলছি, তুই টাকা নিয়ে এখান থেকে চলে যা, না হলে কি তোকে এখানেই শেষ করে দেব। এটা কখনোই সম্ভব না, কারণ চৈতি জানে আব্দুল তার বাড়িতে কখনোই হত্যা করে না, কারণ সে তার বউকে ভয় পায়। তুই এইটা জানলি কিভাবে বল? জেনেছি কোনো একভাবে। এখন বল, তুই তোর বউয়ের সামনে এমন হাজে সেজে থাকার নাটক করিস কেন? তোকে বলার প্রয়োজন মনে করি না। এখন তুই যাবি কিনা সেটা বল আমাকে। যাব, কিন্তু আগে বল বউকে ভয় পাস কেন? সত্যি যাবি তো, নাকি পরবর্তীতে নাটক করবি আবার? যাব। আসলে আমার বউয়ের নাম হলো মিথিলা, ওর বাবা বর্তমানে আমাদের দেশের তথ্যমন্ত্রী। এই মিথিলা মেয়েটি এতটাই ভালো আর সৎ যা বলার মতো না, তাই আমি ওকে সম্মান করি এবং ভালোবাসি। ও আচ্ছা, এর জন্যই বুঝি ওর সামনে ভালো সাজার নাটক করিস? হ্যাঁ, শুধুমাত্র এই জন্যে না, আরও কাহিনী আছে, সেটা এখন আমার মুখে শুনবি। মানে?
তুই যে তথ্যমন্ত্রীর মেয়েকে কেন বিয়ে করছিস সেটা আমি জানি। কি জানিস? তুই এবং মিথিলার বাবা দুজনেই খারাপ কাজ করিস, আর সেইগুলি যদি মিথিলা জানে তাহলে মুহূর্তেই তোর মুখে পাড়া দিয়ে চলে যাবে। বাহ, তোর মাথায় সত্যি ট্যালেন্ট আছে রে। এখন বাসা থেকে চলে যা। না, এখন তো চলে যাব না, কিন্তু তুই তো বলছিলি চলে যাবি। সব কিছু শুনে অবশ্যই চলে যেতাম, কিন্তু তুই আমাকে মিথ্যে বলেছিস, যার কারণে এখন আর চলে যাব না আমি। শোন, আমার মাথায় রাগ উঠাস না, কিন্তু উঠলেও তুই আমার কিচ্ছু করতে পারবি না যতক্ষণ এই বাড়িতে আছি। তোর গাল পিঠে যেভাবে ব্লেড দিয়ে কেটে লবণ দিয়েছে, ঠিক সেইভাবে কেটে আমি এইবার মরিচের গুঁড়া দিব। চেষ্টা করে দেখ না। চৈতির এমন কথায় আব্দুল বেশ রাগান্বিত হয়ে যেই না মারতে যাবে, এই মুহূর্তে চৈতিও বুদ্ধি করে মিথিলা ভাবি বলে ডাক দেয়। সেই ডাক শোনার সঙ্গে সঙ্গে মিথিলাও চলে আসে। এসেই, এই কি হয়েছে? কে ডাকলো আমাকে? ভাবি, আমি ডেকেছি আপনাকে। ভাইয়া ডাকতে বলল। ওহো, বলো, কি বলবা? আমার সন্তানকে ঘুম পাড়াবো। দেখো না ভাবি, সবেমাত্র আসলাম অসুস্থ শরীর নিয়ে, ভাইয়া বলতেছে এখনই চলে যা। আমি তো এখানে এসেছি থাকার জন্যে। আরে না, তোমার ভাইয়া এমনি ফাজলামি করছে, তুমি আসো আমার সঙ্গে। কথাটি শুনে চৈতি সুযোগের সদ্ব্যবহার করে মিথিলার সঙ্গে সে চলে যায়। যা দেখে আব্দুল থ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। এইদিকে চৈতি মিথিলার সঙ্গে রুমে এসে জিজ্ঞেস করে, ভাবি, আপনি না অনেক সুন্দর। আমার ভাইয়া যে তোমাকে কিভাবে পেল? তারপরে শুনে ওইসব কথা, এখন ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, কিন্তু আশ্রমটি কোন দিকে? এই তো এইদিকে, সামনে গিয়ে বামে। মিথিলার মুখে কথাটি শুনে চৈতি আশ্রমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে জেনা শরীর থেকে পোশাকগুলো খুলে জেনা একটুখানি পানি দিয়েছে, আর সাথে সাথে কাটা জায়গাগুলো শিরশিরিয়ে উঠতেছে। তবু অনেক কষ্টে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে। আবার বাহিরে এসে মিথিলাকে জিজ্ঞেস করে, ভাবি, আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন কেন, জানতে পারি? কেন ভালোবাসি সেটা তোমার ভাই তোমাকে বলেনি কখনো? না তো, কখনোই বলেনি। বলুন না আপনি। আসলে ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে মাথা ঘুরে পড়ে যায়। এরপর যখন আমার জ্ঞান ফিরে তখন দেখতে পাই এই সন্তানটি আমার কাছে। তখন তোমার ভাইকে জিজ্ঞেস করি এই সন্তান কার, কোথা থেকে আসলো। তখন তোমার ভাইয়া বলে এই সন্তান নাকি আমার। জিজ্ঞেস করলাম আমি তো কখনো মা হতে পারবো না, তাহলে এই সন্তান আমার কি করে হলো? তখন সে বলল এই বাচ্চাটি হওয়ার সময় ওর মা মারা গিয়েছে, তাই আমরা তাকে দত্তক নিয়েছি। এখন থেকে আমরাই ওকে নিজের সন্তানের মতো মানুষ করব। বুঝছো এখন তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যি ভাবি, আপনি অনেক ভালো। আরে না, আমার থেকেও বেশি তোমার ভাইয়া ভালো, যাকে বলে মানবতার ফেরিওয়ালা। তোমার ভাই সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, ওদের ঘরবাড়ি তৈরি করে দেয়। সত্যি বলতে তোমার ভাইয়ার মতো জীবনসঙ্গী পেয়ে আমার জীবনটা সার্থক। ও, চৈতি মনে মনে বলে, শুধুমাত্র আমার পুরা কপাল। কিছু বললা? আরে না, কি বলবো, তবে একটি কথাই বলতে চাই, আমার ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো, তুমি অনেক ভালো। ভাবি, আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন থাকবো, আমাকে যাইতে বলবো না। আমার যেদিন মন চাইবে সেই দিন যাব। পাগলে মেয়ে একটা, তোমার যেদিন ইচ্ছা হয় ঠিক সেই দিনেই যাও, তার আগে তোমাকে কেউ যাইতে বলবে না। যদি ভাইয়া বলে তাহলে আমি তোমার ভাইয়াকে বারণ করব, সমস্যা নেই, তোমাকে কিচ্ছু বলবো না। ধন্যবাদ ভাবি। আচ্ছা, আমি কি বাচ্চাকে কোলে নিতে পারি? অবশ্যই নেবা, কিন্তু ও এখন ঘুমাচ্ছে, পরে নিও। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল রুমের ভিতর প্রবেশ করে। তা দেখে চৈতি বলে, ভাইয়া, তোর বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর, ঠিক দেখতে আমার মতো। একটু বাইরে যা, তোর ভাবির সঙ্গে আমার কিছু কথা আছে। আমি থাকলে কি হবে? আমি তো পর না, তোমার বোন লাগি। বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেটা কর। দেখছো ভাবি, তোমার স্বামী আমাকে দেখতেই পারে না। চৈতির কথাটি শুনে ওর ভাবি বলল, থাক না, ও তো আমাদের নিজেদের লোক, এত কথা পছন্দ করে না। বলছি না বাহিরে যেতে, বাহিরে যা। আচ্ছা, তুমি বাহিরে যাও, তোমার ভাইয়া কি বলে তোমাকে পরে আমি বলবো না। ঠিক আছে ভাবি। কথাটি বলেই চৈতি বাহিরে চলে আসে। এইদিকে আব্দুল মিথিলাকে বলে, শোনো মিথিলা, তুমি ওই চৈতির থেকে দূরে থাকবে। আশ্চর্য, কেন দূরে থাকবো? মেয়েটা অনেক ভালো, এছাড়া তোমার বোন হয়। আমার যাই হোক না কেন, তোমাকে দূরে থাকতে বলছি, তুমি দূরে থাকবা। কখনোই না, প্লিজ বোঝার চেষ্টা করো। ওই মেয়েটি তেমন সুবিধার না, আমাদের যে কোনো সময় ক্ষতি হতে পারে। তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলিয়ে নেব। কথাটি যেন মনে থাকে, পরবর্তীকালে কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না, বুঝতে পেরেছ? তুমি চিন্তামুক্ত থাকতে পারো। ওকে। কথাটি বলে আব্দুল বাহিরে এসে দেখে হাসিব এসেছে। হাসিব, তুই কখন আসলি ভাই? এই তো ভাইয়া, মাত্রই আসলাম। কিন্তু আমাদের বাড়িতে আমাদের শত্রু কি করছে সেটা আগে বলো, তোকে পরে সব কিছু খুলে বলবো, কিন্তু তার আগে এই শত্রুকে বাড়ির বাহির করার ফন্দি বের কর। কথাগুলো চৈতির সামনেই বলছে। তোমরা দুই ভাই আমাকে কখনো এই বাড়ির বাহির করতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। তুই বের হবি নাকি হবি না সেটা আমি দেখতেছি। ভাইয়া, তুমি চিন্তা করো না। ঠিক আছে। তো চৈতি তখন কোনো কথা না বাড়িয়ে সোজা মিথিলার রুমে চলে আসে। মিথিলা চৈতিকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করে, কারণ আব্দুল একটু আগে সতর্ক থাকতে বলেছে।
তো এরপরে এইভাবে 2 দিন কেটে যায়, কিন্তু চৈতি আর কোথাও যায় না, সবসময় মিথিলার সঙ্গেই থাকে। এইদিকে মিথিলাও স্বামীর কথা বাদ দিয়ে চৈতিকে বিশ্বাস করতে শুরু করে, কারণ চৈতির কথাবার্তা ব্যবহার মিথিলাকে মুগ্ধ করেছে। 3 দিনের মাথায় দুপুরবেলা অতিরিক্ত গরম লাগার কারণে মিথিলা চৈতিকে বলল, চৈতি বাচ্চাটাকে একটু দেখো, আমি গোসল করে আসছি, কোথাও যেও না আবার। ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, আপনার সন্তানকে আমি আগলে রাখবো। হ্যাঁ জানি। কথাটি বলেই মিথিলা চৈতির হাতে সন্তানকে দিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়। এরপর প্রায় 20 মিনিট পরে গোসল করে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে চৈতি নেই। এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এই মুহূর্তে হাসিব মিথিলার সামনে এসে বলে, ভাবি এই সন্তানটি আপনার না, এই সন্তানটি হলো চৈতির, তাই ওর সন্তান নিয়ে ও পালিয়ে গিয়েছে। তুমি এসব কি বলছো হাসিব? এই সন্তান আমার। সত্যি ভাবি? আর একবার এই কথাটি উচ্চারণ করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সত্যিটা মেনে নিলে আপনার সমস্যা কোথায়? বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞাসা করেন। কথাটি শোনার সঙ্গে সঙ্গে মিথিলা হাসিবকে কষে একটি থাপ্পড় দেয়। তোমার লজ্জা থাকা উচিত, তোমাকে ভেবেছিলাম তুমি অনেক ভালো একটি ছেলে, কিন্তু তুমি। মিথিলার কথাটার মধ্যেই পিছন থেকে কেউ একজন বলে উঠল, ভাবি আপনার গোসল করা কি শেষ হলো? কথাটি শুনে পিছন ঘুরে দেখে চৈতি বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছে। যা দেখে মিথিলা বলে, চৈতি তুমি কোথায় গিয়েছিলে আমার সন্তানকে নিয়ে? এই তো ভাবি একটু ছাদের উপর গিয়েছিলাম, ভাবলাম আপনি গোসল করছেন, তাই বাচ্চাটিকে একটু ঘুরে দেখায়। আমাকে বলে যাবে না তুমি? আসলে আপনি গোসল করছিলেন তাই বলি নাই। আচ্ছা, এই জন্য সরি। ঠিক আছে, মাপ চাইতে হবে না। ধন্যবাদ ভাবি। দেখছো হাসিব, চৈতি মেয়েটা কতটা ভালো, আর তুমি বলছো আমার সন্তানকে নিয়ে সে পালিয়ে গিয়েছে। সরি। শোনো, এই সন্তান হলো আমার, তোমার ভাইয়ের নিজের সন্তান, আমাদের বংশের প্রদীপ, আর কখনো এমন খারাপ মন্তব্য করবে না। কি হয়েছে ভাবি? হাসিব আপনাকে কি বলছে? থাক, বাদ দাও এইসব। চৈতি তুমি আমার সঙ্গে ভিতরে আসো, কিছু কথা আছে। মিথিলার কথাটি শুনে চৈতি পিছনে পিছনে চলে যায় ওদের রুমে। তো রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিথিলা বলে ওঠে, আচ্ছা চৈতি, তোমাকে একটা প্রশ্ন করি, আশা করি সত্যিটা বলবা। হ্যাঁ ভাবি বলুন। এই বাচ্চাটিকে সত্যি তোমার নাকি আমার? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নের কারণ কি ভাবি? তোমাকে যা বলছে শুধুমাত্র তার উত্তর দিবা, অন্য কোনো কথা শুনতে চাই না। ভাবি এই বাচ্চাটি সত্যি আপনার? আমার তো এখন পর্যন্ত বিয়েই হয়নি, তাহলে বাচ্চা হবে কিভাবে বলুন? তাহলে সেদিন তুমি বললে এই বাচ্চাটি তোমার, আবার আজ হাসিব বলতেছে এই বাচ্চাটি তোমার। সত্যি বলতে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে ভাবি, আমি এবং হাসিব দুজনে আপনার সঙ্গে মজা করেছি, আপনি বুঝতেই পারলেন না? সত্যি মজা করছো? হ্যাঁ সত্যি মজা করছি আমি। তবে একটি কথা, আমি এবং হাসিব দুজন দুজনকে ভালোবাসি। কি? হ্যাঁ প্লিজ ভাবি, আপনি একটু আব্দুল ভাইয়াকে মানিয়ে নেন না, উনি রাজি হলেই আমাদের বিয়েটা হবে। তোমাদের সম্পর্কটি কত দিনের? এই তো প্রায় 6 বছর হবে। এখন ভাবছি বিয়ে করব, কিন্তু আব্দুল ভাইয়া রাজি হচ্ছে না। এইসব কিছু আবার হাসিব বাহির থেকে শুনতেছিল, আর ভাবতেছিল চৈতে আমাকে ভালোবাসে বুঝলাম, কিন্তু 6 বছরের সম্পর্ক এটা কেমনে কি? নাকি ওর মনে কোনো প্ল্যান চলছে ভাইয়াকে নিয়ে? ঠিক আছে, তোমাদের ভাইয়াকে আজই আমি রাজি করাবো এবং কাল তোমাদের বিয়ে হবে। সত্যি বলছেন ভাবি? হ্যাঁ সত্যি বলছি। ধন্যবাদ আমার লক্ষ্মী ভাবিটা আমাদের এক করে দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না, বিয়ের পর শুধুমাত্র তুমি এখানে থাকলেই হবে। এই কথা শুনে চৈতি মনে মনে বলতে থাকে, আরে আমি তো এটার জন্যই হাসিবকে বিয়ে করতেছি। কি হলো চৈতি, বিড়বিড় করে কি বলছো? না ভাবি, এমনি একটি জিনিস ভাবতেছি, তোমাদের সঙ্গে থাকতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু আব্দুল ভাইয়া জানে কি করে। তুমি টেনশন করো না, তোমার ভাইয়াকে মানানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমি এখন একটু বাইরে যাই। এরপর চৈতি রুমের বাইরে আসতে দেখতে পায় হাসিব এখনও কান পেতে আছে। যা দেখে চৈতি জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন কান পেতে কি শুনছ? সত্যি কি চৈতি তুমি আমাকে ভালোবাসো, নাকি মিথ্যা অভিনয় করছো? সত্যি তোমাকে ভালোবাসি, তোমার মাঝে মনুষ্যত্ব আছে যেটা তোমার ভাইয়ের কাছে নেই। এই জন্যই আমি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্নের সাগরে ভেসে যাচ্ছি। স্বপ্ন না, এটাই বাস্তব কাহিনী, বুঝলে? সবই বুঝলাম, কিন্তু আমাদের তো এখনো সম্পর্ক হয়নি। তাহলে ভাবিকে কেন বললে আমাদের 6 বছরের সম্পর্ক? আরে পাগল, এটা না বললে কি ভাবি রাজি হতো, আমাদের বিয়ে দিত? ও তাই তো। শোনো, আমি যা যা বলবো তুমি সব কিছুতেই হ্যাঁ বলবে, এতে সবাই বুঝবে নিশ্চয়ই আমাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। ঠিক আছে? তো এরপরে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে আবার রাত হলো। রাত যখন 11টা বাজে এমন মুহূর্তে আব্দুল তার রুমে আসে। এসে মিথিলাকে জিজ্ঞেস করে, মিথিলা কেমন আছে আমার সন্তান? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই তোমার? আরে কাজে ব্যস্ত ছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি সেটা বলো। সমস্যা তো হয়েছে একটি, তুমি চাইলেই তার সমাধান হবে। আশ্চর্য, আমি চাইলে সমাধান হবে মানে? কি বলতে চাও তুমি? তুমি কি জানো হাসিব এবং চৈতে একে অপরকে ভালোবাসে 6 বছর ধরে?
এখন তারা বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তোমার বয়ে সেটা করতে পারছে না। কি বলো এসব তুমি? হ্যাঁ গো হ্যাঁ, সব সত্যি বলছি। বিশ্বাস না হলে ওদের মুখেই শুনো তুমি। আচ্ছা বাদ দাও এসব কথা। শোনো, চৈতি মেয়েটা কিন্তু খুবই ভালো, নম্র ভদ্র, দেখলেই বোঝা যায়। আমি চাই তুমি কাল ওদের দুজনের বিয়ে দাও। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না সেটা আগে বলো। ওরা দুজনেই দুজনের জন্য পারফেক্ট, বুঝলে? তবু এত কিছু জানতে চাই না। আমি বলছি কাল ওদের বিয়ে দেবে তো বিয়ে দেবে, এইটাই আমার শেষ কথা, বুঝলে? তুমি এমন করো না মিথিলা, বেশি কথা বলতে পারবো না। আমি যেটা বলেছি সেটাই করবে। আর হ্যাঁ, বিয়ের পর ওরা আমাদের সঙ্গেই থাকবে। না ঠিক আছে, কালকে আমি বাবার বাড়িতে চলে যাব, তখন মজা বুঝবে। বউয়ের মুখে এমন কথাটি শুনে সঙ্গে সঙ্গে আব্দুল বলে ওঠে, বউ চিন্তা করো না, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। তবু চলে যেও না আমাকে ছেড়ে, তোমায় বড্ড ভালোবাসি আমি। এই তো আমার লক্ষ্মী স্বামীটা। মা, তুমি খুশি হয়েছো মিথিলা? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। জানো, ওরা দুজন বাড়িতে আসার পর মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণতা পেয়েছে। ঠিক আছে, কালকেই ওদের বিয়ে দেব, কাজী অফিসে নিয়ে গিয়ে। এখন ঘুমিয়ে পড়ো তুমি। ঠিক আছে স্বামী। এরপরে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আব্দুল, চৈতি এবং হাসিফকে একত্রিত করে বলে, চলো কাজী অফিসে যাই। এই কথা শোনা মাত্রই চৈতি বলে উঠল, না, আমি কাজী অফিসে যাব না। কাজীকেই এখানে আনা হোক, এই বাড়িতেই বিয়েটা হবে আমাদের। কাজী এখানে আসবে না, চলো দুজনে কাজী অফিসে, এখান থেকে বেশি দূরে না। বললাম তো যাব না। চৈতির এমন কথা শুনে মিথিলা বলে, শোনো চৈতি, এমন পাগলামি করলে কখনোই নিজের মানুষটিকে আপন করে কাছে পাবে না। আমিও বলতেছি কাজী অফিসে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করে আসো। কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে যেটা বলছি ওটাই করো। ঠিক এই মুহূর্তে চৈতি মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির বাইরে গেলে আর কখনোই এই বাড়িতে আমার আশা হবে না, কারণ রাস্তায় এরা আমাকে শেষ করে ফেলবে। তবু চৈতি একটি রিস্ক নিয়েই নেয়। হ্যাঁ ঠিক আছে, চলুন। এরপরে আব্দুল কিছু লোক নিয়ে হাসিব এবং চৈতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কাজী অফিসের দিকে রওনা দেয়। তো কিছুদূর যাওয়ার পর একটি ফাঁকা স্থানে গাড়িগুলো হঠাৎ ব্রেক করে। চৈতি জিজ্ঞেস করে, গাড়িটা এখানে থামানো হলো কেন? কোনো কি সমস্যা হয়েছে? চৈতির কথাটি শেষ হওয়া মাত্রই আব্দুল বলে ওঠে, প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।